বাচ্চারা তো আবদার করবেই, তাই বলে কি যখন তখন রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? মোটেই না। সো আমার বাচ্চারা ফ্রাইড রাইস খাওয়ার জন্য আবদার করেছিল, তো আমি কি করব? এ অবস্থায় তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না। আর ফ্রাইড রাইস করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু পারফেক্টভাবে বাসায় ছিল না। অর্থাৎ ক্যাপসিকাম তো অবশ্যই লাগে ফ্রাইড রাইস তৈরি করার জন্য। সো আমার কাছে যাই ছিল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করে ফেললাম। এই ফ্রাইড রাইসটা একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, আর রেস্টুরেন্ট স্টাইলের থেকেও কোনো অংশে কম হবে না। সো ভিউয়ার্স, চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রায় 2 লিটার পরিমাণ পানি পাতিলের মধ্যে দিয়েছি এবং এবার পানির মধ্যে মৌরি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা এই সব কিছু উপকরণ সামান্য পরিমাণ করে দিয়েই এর মধ্যে আমি চাউলটা অ্যাড করব। কখন অ্যাড করব সেটা পানি যখন বলক চলে আসবে ঠিক তখনই অ্যাড করব। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে বলক চলে আসছে, ঠিক তখনই আমি এই চালগুলো অ্যাড করেছি। এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ চাল নিয়েছি। তো চালগুলো যখন এখানে 80% সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই চালগুলোকে নামিয়ে ছেঁকে নিব। সো এখানে আমি কিছু মাংস নিয়েছি এবং মাংসগুলো আমি যেহেতু বাসায় ফ্রাইড রাইসটা আমরা বাসায় খাবো, এখানে বাহিরের কোনো মেহমান নেই, তো এই জন্য আমি মুরগির হাড় সহকারে নিয়েছি এবং স্কিনটাও নিয়েছি। মুরগির স্কিনটাও ফেলে দিই নাই, কেননা স্কিন থেকে যে তেল বা চর্বি বের হবে সেগুলো কিন্তু ফ্রাইড রাইসটাকে অনেকটা সুস্বাদু করে তোলে। সো যাই হোক, এই সব কিছু উপকরণ আমি নিয়ে নিলাম এবং এবার রেডি করে নিব। আর এদিকে কিছু চিংড়ি নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ির যে মাঝখানে একটা রক থাকে ময়লা, সেটাও ফেলে দিয়েছি। খুব ভালোভাবে চিংড়িগুলো রেডি করে নিয়েছি এবং অর্থাৎ ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং চিংড়ির মধ্যেও। তো পরিমাণ বুঝেই এটাতে হলুদ, মরিচ এগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এবং চিংড়ির মধ্যে 1 চিমটি পরিমাণ দিয়েছি। তো এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। তো সেম প্রসেসে এখানে 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, অর্থাৎ পরিমাণ বুঝেই এটা দিতে হবে। এগুলো চাইলে একসাথে আমি মেখে নিতে পারতাম, বাট আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ চিংড়িটাকে একটু কম ভাজতে হবে এবং মাংসটাকে একটু বেশি ভেজে নিতে হবে। সো যাই হোক, এখানে রাঁধুনি মাংসের মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, 1 চিমটি পরিমাণ এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচ দিয়েছি। তো এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি এবং এদিকে 1 চিমটি পরিমাণ গোলমরিচ দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দোনোটা সাইডে, অর্থাৎ চিংড়ির মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো টমেটো সস, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। তো এখানে হাফ চা চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। তো এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। আরও একটা উপকরণ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে সয়া সসটা অবশ্যই এই রেসিপিতে দিতে হবে। তো সয়া সস এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণ বেশি, সয়া সসটা সেই পরিমাণ বুঝে দিতে হবে। সো যাই হোক, এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। তো ম্যারিনেট করে এটাকে প্রায় 30 মিনিট একটা সাইডে রেখে দিব। সো এবার আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। সো এই সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি, আর এদিকেও কয়েক ফোঁটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। সো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। এবং ভিউয়ার্স, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো বা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্যানটার মধ্যে আমি আগেই পেঁয়াজ ভেজে একটুখানি পেঁয়াজ আলাদা করে রেখেছিলাম এবং এবার আমি প্যানটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি সবগুলো উপকরণ, অর্থাৎ মাংসর যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা দিয়ে দিলাম।
আর এদিকে দেখতে পাচ্ছেন যে ভাতগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভাতগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ছেঁকে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য এগুলোকে একটা ট্রেতে একেবারে প্যানের নিচে রেখে দিব এবং বাতাসের মধ্যে রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিলাম এবং এটাকে ফ্রাই করে নিব। আর এখানে পরিমাণ মতো আদা বাটাটা দিয়ে দিলাম। সো আদা বাটাটা এই মাংসের মধ্যে তো অবশ্যই দিতে হবে, তা না হলে খুব ভালো একটা টেস্ট আসবে না। সো যাই হোক, এই সবগুলো উপকরণ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব এবং যখনই দেখতে পাবো যে মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখন একটা সাইডে এইভাবে রেখে দিব এবং এদিকে আমি চিংড়িগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। সো চিংড়িগুলো যখন ফ্রাই হয়ে যাবে, তো এরপর আমি এই তেলের মধ্যে দেখতে পেলেন যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এই তেলের মধ্যে হচ্ছে অন্য উপকরণগুলো ফ্রাই করে নিব। সো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিব এবং বড় একটা প্যানের মধ্যে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। আগে একটা ছোট প্যান ছিল, এখন বড় প্যান। তো যেহেতু অনেকগুলো উপকরণ একসাথে, এগুলো একটার পর একটা আমি ভেজে নিব। সো দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ডিমটার উপরে কিছুটা পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এইটাকে স্প্যাচুলার সাহায্যে একেবারে ছোট ছোট টুকরো আকারে করে নিতে হবে। সো এগুলো ফ্রাই হয়ে গেলে তো একটা সাইডে রেখে দিব এবং এরপরে আমি আলু কুচি অ্যাড করব। সো এখানে আলু কুচির পরিবর্তে আপনারা চাইলে বরবটি কুচি, শসা কুচি, পেঁপে কুচি এবং ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারেন, গাজর কুচি, এই সব কিছু উপকরণ এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ ফ্রাইড রাইস বলতে বিভিন্ন ধরনের সবজির সমাহার এখানে অ্যাড করা যায়। সো যাই হোক, এখন এই আলুগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিতে হবে। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। সো বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। সো পেঁয়াজটাকে খুব বেশি পরিমাণ সিদ্ধ করতে হবে না। পেঁয়াজ যেহেতু আমি আগেও কিছু পরিমাণ পেঁয়াজ আলাদাভাবে ব্রাউন কালার করে রেখেছি, সেগুলো অ্যাড করব। আর এখানে কিছু টুকরো পেঁয়াজ দিলাম। তো এগুলো এই ধরনেরই থাকবে, কিউব করে কেটে দিয়েছি। 20 থেকে 30টার মতো কিশমিশ এর মধ্যে অ্যাড করব এবং এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। সো পেঁয়াজের পরিমাণটা তো এখানে দিতেই হবে। আর এদিকে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফ্রাই করে নিব এবং ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি ঝরঝরে যে ভাত রয়েছে সেগুলো দিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ঝরঝরে হয়েছে। এটা এখনও কিন্তু গরম আছে, বাট আমার তো এখনই রান্না করা লাগবে। এটা কিন্তু আপনারা একদিন আগেই যদি রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ দিবে। সো এই ভাতগুলো আমি এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। সো মিশ্রণটার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করব। সো ভিউয়ার্স, ফ্রাইড রাইস খেতে হলে যে অনেকগুলো উপকরণ একসাথে মিক্স করেই খেতে হবে, অর্থাৎ ক্যাপসিকাম দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আপনার ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারেন। সো এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এবং টমেটো সসটা মিক্স করার পর এর মধ্যে আমি কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। তো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এটা কিন্তু ফ্রাইড রাইসের মূল উপকরণ, অর্থাৎ গোলমরিচের গুঁড়া না দিলে কিন্তু ফ্রাইড রাইসের যে অ্যাকচুয়াল টেস্ট রয়েছে সেটা কিন্তু আসবে না, কোনোভাবেই আসবে না। সো যাই হোক, সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। সো লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা উল্টিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এতে করে বাকি যে 20% চালটা সিদ্ধ হওয়ার রয়েছে সেটাও সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। সো যাই হোক, সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন শুধু
টেস্ট করার বাকি। সো আমি একটু নিয়ে নিব টেস্ট করার জন্য সব কিছু পারফেক্টলি হয়েছে কিনা। তো ফ্রাইড রাইসটা এত বেশি সুস্বাদু ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, বাচ্চারা যদি আবদার করে সেক্ষেত্রে ওদেরকে বাসায় এই ধরনের ফ্রাইড রাইস তৈরি করে খাওয়াতে পারেন। তো আপনারা চাইলে এই ধরনের ফ্রাইড রাইস রেডি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সেক্ষেত্রে ওরা কিন্তু দেখবেন খুব মজা করে খেয়ে ফেলবে। সো যাই হোক ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।